বন্ধ দরজায় তুমি প্রথম পর্ব। দেখো, আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি। এমনি যখন তুমি বুঝতে পারছো না তাই সরাসরি বলছি। আজ 18 বছর পূর্ণ হলো তোমার। সো নাও ইউ আর সুইটেবল ফর আ ফিজিক্যাল রিলেশনশিপ, বাংলায় যাকে শারীরিক সম্পর্ক বলে। ইটস ক্লিয়ার? আশা করি এর চেয়ে সহজ ভাষা আমাকে ইউজ করতে হবে না তোমাকে ব্যাপারটা বোঝাতে। সো ইউ উইল বি রেডি। কথাটা শেষ করেই চলে গেল। লোকটার মুখে এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল তুর। জন্মদিনের এমন গিফট হয়তো কেউ কাউকে দেয়নি। এরকম পরিস্থিতিতে কি বলা উচিত বুঝে উঠতে পারলাম না। 3 মাস ধরে বাধ্য হয়ে লোকটার সাথে আছি, কিন্তু কখনো তার নজর আমার খারাপ লাগেনি, বরং ভয় লেগেছে। আমাকে এখানে আনার কারণ আমি জানি না, কিন্তু আজকে আমার 18তম জন্মদিনের গিফট হিসেবে সেই কারণটা আমাকে বলল। কিন্তু একটা জিনিস বুঝলাম না, যদি আমার সাথে এসবই করার হতো তাহলে 3 মাস অপেক্ষা করলো কেন? এই 3 মাসের একমাত্র আজকেই সে আমার সাথে এতটা শান্ত আর স্থির ছিল। কিন্তু এর আগে আমি তার অসম্ভব রাগী রূপটা দেখেছি, যেটা আমাকে সহ্য করতে পারত না। তাহলে সেটা কি রাগ ছিল, নাকি 3 মাস নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা? আমি তারিয়াত ইবনে তুর। 3 মাস আগেও একটা নর্মাল মেয়ের মতোই ছিলাম, কিন্তু আজ এই লোকটার বন্ধ দরজার অধিবাসিনী আমি। আর যার কথা বলছি মানে ওই লোকটি কেন বলছি? কথা একটু হাস্যকর হলেও বিগত 3 মাসেও লোকটির নাম আমি জানি না। ইনফ্যাক্ট আমি নিজেও জানি না সে আমার নাম জানে কি না। প্রথম দিন যখন আমাকে জোর করে আনা হয়েছিল তখন একবার জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি ভয় পেয়ে বলতে দেরি করি বিধায় সে আর শুনতে চায়নি, আর আমারও আর বলা হয়নি। কাল রাত পর্যন্ত লোকটা সব কিছু ঠিক ছিল, কিন্তু সকালের ঘটনাটা সব পাল্টে দিল। সকালে ঘুম থেকে উঠে নিজের রুমের দরজা খোলা দেখে মনটা খুশিতে ভরে গেল। বিগত 3 মাস আমি বাইরের রুমে পা রাখিনি। বাইরের আলোটা দেখা তো দূর থাক, কিন্তু কিচেনের ফ্রেশ সবজি নজরে পড়তেই বড্ড ইচ্ছে করলো নিজে হাতে কিছু ফ্রেশ খাবার খেতে। শুকনো খাবার খেয়ে অস্থির হয়ে উঠেছিলাম, কিন্তু স্যালাড কাটার জন্য ছুরিটা তুলতেই লোকটি এসে ছুরিটা ফেলে দিয়ে আমার চুলগুলো খুব জোরেই ধরে। প্লিজ ছাড়ুন, আমাকে লাগছে আমার। আজকে কিছুই করিনি, আর করে থাকলেও আর করব না, তবুও ছাড়ুন, ব্যথা লাগছে। কিন্তু লোকটির যেন আমার কোনো কথায় কানে গেল না। এক হাতে চুল পেঁচিয়ে আমাকে নিজের মধ্যে পুরোপুরি মিশিয়ে নিচ্ছে। নড়তেও পারছি না। বুঝতে পারলাম ছাড়ার কথা, আরও রাগটা বেড়ে গেল। চুলগুলোর সাথে এবার গলার নরম হাড্ডি দুটি আঙুল দিয়ে চেপে ধরল। এখন আওয়াজ বের হওয়ার মানেই লোকটাকে আরও রাগিয়ে দেওয়া, আর এর পরিণতি খুব ভালো না তাও জানি। তাই শব্দ না করে শান্ত হয়ে গেলাম। চুলে প্রচণ্ড ব্যথা আর কণ্ঠনালী চেপে ধরার কারণে প্রচণ্ড কষ্ট হলেও রিয়্যাক্ট করলাম না। আমাকে শান্ত হতে দেখে লোকটি আমার কণ্ঠনালী থেকে হাত আলগা করে গলার নিচের দিকে আঙুলের স্পর্শ করতে লাগলো। খুব গভীরভাবে স্পর্শগুলি আঁকছে আজ, যেন তার অপেক্ষাকৃত বস্তুকে পাওয়ার অপেক্ষা শেষ হতে চলেছে আজ। এর আগে এরকম করেনি কখনো। বেশ অস্বস্তি লাগছে। কি করছেন? বললাম তো আমি কিছু করিনি। হুশ। কিছুক্ষণ পর গলায় চুমু খেয়ে রাগী কণ্ঠে বলে উঠলেন, বলেছিলাম না আমার কথার অবাধ্য না হতে? যা বলেছি, যেভাবে বলেছি ঠিক সেইভাবেই করতে। তাহলে কেন করলি এমন? বিশ্বাস করুন,
আমি সেরকম কিছুই করতে যাইনি। আমি চুলগুলো আরও জোরে ধরার কারণে ব্যথায় মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা যদি লোকটা জানে তাহলে হয়তো এখানেই পুঁতে দিয়ে যাবে। তাহলে কেন গেছিলে? আসলে এসব খেতে ইচ্ছে করছিল না। দরজা খোলা ছিল আর কিচেনে ফ্রেশ সবজি দেখে স্যালাড খেতে ইচ্ছে করছিল, তাই। আমার কথাটা শুনে মনে হলো লোকটার বিশ্বাস হয়েছে, তাই তো চুলের বাঁধন আলগা হয়ে এসেছে। এবার প্রশ্ন হতেই পারে, সামান্য সবজি খাওয়ার কারণে এমন কেন করবে? আসলে ব্যাপারটা স্যালাডের না, স্যালাড কাটতে যে ছুরিটা লাগবে তার। কারণ সেটা দিয়ে আমি শশা না কেটে নিজের হাতটাও কাটতে পারি, যা আগেও করেছি। কেন? সেটা কিছুক্ষণ পর জানতে পারবেন। লোকটি আমাকে ছেড়ে সোফার দুপাশে হাত রেখে পায়ের উপর পা তুলে বসল। আমি কোনো মতে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম, কিন্তু প্রচণ্ড রাগ লাগছে আমার, তাই সইতে না পেরে বলেই ফেললাম, কেন করছেন এমন আমার সাথে? কি মজা পাচ্ছেন বলুন তো আমাকে আটকে রেখে? কি চাই আপনার? তার চেয়ে বড় কথা, কে আপনি? লোকটা মন দিয়ে আমার সব কথা শুনল, তারপরে বলল, হ্যাপি বার্থডে, আজ তোমার 18 বছর পূর্ণ হলো। লোকটার কথা শুনে বেশ অবাক হলাম। উনি কিভাবে জানলো? কারণ উনি আমার ফ্যামিলি তো দূরের কথা, আমার নামই জানতো না। কিন্তু পরে ব্যাপারটা বুঝলাম। আমাকে এখানে আনার পর আমার নাম জানার আগে জন্ম তারিখ জিজ্ঞেস করে, পরে নাম। তাই এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছি। এবার তুমি বুঝতে পারবে কেন এনেছি তোমাকে। মানে? বেশ অবাক হলাম আমি। লোকটি আমাকে নিজের কাছে ডাকলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হলো, কারণ এই লোকটার কোনো বিশ্বাস নেই। কথা না শুনলে কী করবে বলা যায় না। তাই বাধ্য মেয়ের মতো তার কাছে গেলে সে আমাকে টেনে পাশে বসিয়ে সোফায় দুপাশে হাত দিয়ে আটকে দেয়। আমার দিকে তার মুখটা আনতেই একটু চেপে গেলাম। বার্থডে গার্ল কি গিফট না দিলে হয়? আর গিফট হিসেবে তোমাকে এখানে কেন আনা হয়েছে সেটা বলবো। কেন এনেছেন? যেহেতু তোমার 18 বছর পূর্ণ হয়েছে, নাও ইউ ফিট ফর। বুঝতেই পারছ? তার কথার ভঙ্গিমা আমার ভালো লাগলো না, কারণ এর আগে এরকম কথা বলেনি আর না এমন বিহেভ করেছে। রেগেছে ঠিক, কিন্তু এভাবে নয়। তবে আজকের সুরটা বেশ অদ্ভুত। দু একটা ঢোক গিলে জিজ্ঞেস করেই ফেললাম, হোয়াট? লোকটি যেন একটু বিব্রত হলো আমার কথায়, তবুও বিরক্তি কাটিয়ে বলল, এতদিন ছোট ছিলে, এখন তো বড় হয়ে গেছো, এখনই কি তোমাকে ব্যাপারটা খোলাসা করতে হবে? কথাটা বুঝলাম না। একটা মানুষ একদিনে কতটা বড় হতে পারে, যেটা গতকাল না বুঝলেও আজকে বুঝবো, কারণ তার 18 বছর পূর্ণ হয়েছে বলে? কথাটায় উনি কি বোঝাতে চাইলো জানি না, কিন্তু আমি কিছুই বুঝলাম না। কিন্তু এটা বুঝলাম উনি ভালো কিছু চাইছেন না। দেখো, আমি স্ট্রেট কথা বলি, এমনি যখন বুঝতে পারছো না তাই সরাসরি বলছি। আজ 18 বছর পূর্ণ হলো তোমার। সো নাও ইউ আর সুইটেবল ফর আ ফিজিক্যাল রিলেশনশিপ, বাংলায় যাকে শারীরিক সম্পর্ক বলে। ইটস ক্লিয়ার? আশা করি এর চেয়ে সহজ ভাষা আমাকে ইউজ করতে হবে না তোমাকে ব্যাপারটা বোঝাতে। সো ইউ উইল বি রেডি। কথাটা কানের মধ্যে যেন এসে বাড়ি খেলো। কি রিয়্যাক্ট করা উচিত বুঝতে পারলাম না। 3 মাসে যে ভয়টা পেয়েছিলাম, আজ তার কথাটা শুনে ভয়টা আবার মনের মাঝে জায়গা দখল করে নিল। কারণ তার মাঝে এরকমটা মনে হয়নি। তার মানে লোকটি আমার 18 বছর হওয়ার অপেক্ষায় ছিল। হ্যালো? লোকটির ডাকে ঘোর ভাঙে। একটু সময় লাগলো বাস্তবটা বোঝা। মুহূর্তে ওনাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিলাম।
উনি যেন কিছু মনে করলেন না, ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলেন। তারপর শান্ত গলায় বললেন, বুঝতেই পারছি তোমার জন্য ব্যাপারটা অনেক টাফ। একজন অবিবাহিত মেয়ে, সে যাই হোক, আমার কিছু করার নেই। আমি এজন্য তোমাকে এনেছি। আই থিঙ্ক তোমার সাথে এতদিন থাকার পর তোমার অতটাও সমস্যা হওয়ার কথা না। আমি কি বলবো বুঝতে পারছি না। আমার নীরবতা দেখে সে আবার বলতে শুরু করলো, দেখো, নামটা মনে করার চেষ্টা করে। কি যেন বলেছিলে? হ্যাঁ, তুর। 3 মাস আগে একবার নামটা বলেছিলাম, সেটা এখনও তার মনে আছে? দেখো তুর, আমার ঝামেলা ভালো লাগে না। আমি তোমার অ্যাডাল্ট হওয়ার অপেক্ষায় ছিলাম, আর আজ তোমার 18 বছর পূর্ণ হয়েছে। সো তুমি নিশ্চয়ই তবে তোমার এতদিনের প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে তোমায় এখানে কেন আনা হয়েছে, তাও আবার জোর করে তোমার ফ্যামিলির থেকে। যাই হোক, তৈরি থেকো, বি রেডি। লোকটার কথাগুলো বলে চলে গেল, আর আমি ওখানেই ধপ করে বসে পড়লাম। লোকটা এমনভাবে কথাগুলো বলল যেন এগুলো খুব স্বাভাবিক কথা। আমাকে জোর করে আমার ফ্যামিলির থেকে আলাদা করেছিল এসবের জন্যই। কিছু বুঝতে পারলাম না, মাথাটা ঝিম হয়ে ওখানে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে দেখি বিছানায় শুয়ে আছি। লোকটা আমার সামনে বসে ইঞ্জেকশনে কোনো একটা মেডিসিন ইন করছে। আমাকে দেখে মৃদু হাসলো। বলেছিলাম আজ তোমাকে নিজেকে তৈরি রাখতে, কিন্তু এতটা ভালো প্রস্তুতি হবে জানা ছিল না। ভুবন ভোলানো হাসি দিয়ে কথাটা বলল। এদিকে আমার গলা শুকিয়ে আসলো। আশ্চর্যভাবে লোকটি পানির গ্লাস এগিয়ে দিল। আমিও চুপচাপ খেয়ে নিলাম, কিন্তু কিছু বুঝে ওঠার আগে লোকটা আমার হাতে একটা ইঞ্জেকশন পুশ করে দিলেন। তুমি কি ভাবছো এভাবে ছেড়ে দেব? যা বলেছি তার কথার নড়চড় হবে না। হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠল, আর লোকটা মুচকি হেসে আমার দিকে এগোতে থাকলো। আমি পিছোতে পিছোতে বিছানায় পড়ে গেলাম। দেখুন, এরকম কিছু করলে ভালো হবে না। আমি কিন্তু চিৎকার। আমার কথাটা শুনে লোকটা বেশ জোরেই হেসে দিলেন, আর আমি আহাম্মকের মতো রইলাম। এই মেয়ে বড় হয়ে গেলে তুমি কিন্তু এখনও বুঝে উঠতে পারলে না, এই বন্ধ দরজার বাইরে তোমার ডাক কেউ শুনবে না। এখানে কেন, তুমি বাইরে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করলেও তোমার ডাকে সাড়া দেওয়ার মতো কাউকে পাবে না। বলে লোকটি বাঁকা হেসে আমার আরও কাছে আসতে থাকে। হঠাৎ করে সব কিছু ঘোলা হতে লাগলো। আবঝাতে শুধু বুঝতে পারছি লোকটা নিজের শার্টের ওপরের বোতামগুলো খুলছে। আমার পাশে বসে এগিয়ে আসতেই বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ অন্ধকার হয়ে সবটা হারিয়ে গেল। সেন্সলেস হয়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। সকালে শরীরে অসহ্য এক যন্ত্রণা অনুভব নিয়ে ঘুমটা ভাঙে। চোখ মেলে তাকাতেও কষ্ট হচ্ছে, কিন্তু ঘুমের ঘোরটা এখনও কাটেনি, যেন কেউ নেশা করিয়ে দিয়েছে। তবুও অনেক চেষ্টা করে নিজের পাশে ফিরতেই ঘুমটা যেন উড়ে গেল। আমার পাশে শুয়ে আছে সেই লোকটা। এর আগেও এটা দেখেছি, তবে সেটা মাঝরাতে, কারণ সকালে তাকে দেখার দুর্ভাগ্য আমার কখনোই হয়নি। কিন্তু আজ দেখছি, তাও আবার একটা পাতলা টি শার্ট পরে। আবার নিজের দিকে খেয়াল করলাম, পুরো শরীর কাঁথা দিয়ে মোড়ানো। তখনই কালকে লোকটার সেই কথাটা মনে পড়ে যায়। আমি আর কিছু ভাবতে পারছি না। তার মানে লোকটা সত্যিই কাল রাতে। ভাবতে বুক ফেটে কান্না আসতে লাগলো। নিজেকে সত্যি সামলানো দায় হয়ে পড়ল। অজান্তেই নিজের সর্বস্ব হারানোর আক্ষেপে বুক ফাটা আর্তনাদ বেরিয়ে এলো মুখ থেকে। অঝরে কাঁদতে লাগলো তুর। কান্নার আওয়াজে লোকটার ঘুম ভেঙে গেল। এক রাশ বিরক্তি নিয়ে সে উঠে নিজের চোখে আঙুল বুলিয়ে ঘুম কাটানোর চেষ্টা করল।
দেখেই বোঝা যাচ্ছে সারা রাত একটুও ঘুম হয়নি। তিনি রাগী কণ্ঠে তুরকে থামতে বললেন, কিন্তু তুর এখন কথা শোনার মতো পর্যায়ে ছিল না। একবার লোকটার খুব বিরক্ত লাগলো। সমস্যাটা কি তোমার? একটুও কি ঘুমোতে দেবে না নাকি? সারা রাত তোমার জন্য একটুও ঘুমোতে পারিনি, এখনও কি ঘুমোতে দেবে না নাকি? তুর কোনো কথা বলল না, নিজের মতো কাঁদতে লাগলো। আর লোকটাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি। এতটা নর্মাল কিভাবে হতে পারে কেউ? তুরের যতটা না রাগ লাগছে তার চেয়েও বেশি ঘৃণা হচ্ছে। তুরের এমন বিহেভে এবার একটু শান্ত হলো লোকটা। নরম সুরে তুরকে জিজ্ঞেস করলো, আরে বাবা, আগে বলবে তো কি হয়েছে, তারপর না হয় মরা কান্না কেঁদো, কেউ না করবে না। এখনও জিজ্ঞেস করছেন কি হয়েছে আমার? লজ্জা করে না? আপনার প্রতি একটু হলেও আমার সম্মান ছিল। এতদিন যে আপনি একটা মেয়ের সাথে থেকেও তাকে স্পর্শ করতে চাননি, বরং নিজেও দূরে সরে থেকেছেন। কিন্তু কাল ইঞ্জেকশনের মাধ্যমে আমাকে বেহুশ করে নিজের কার্য হাসিল করেছেন। আবার বলছেন কি হয়েছে? লজ্জা করে না? জড়সড় হয়ে কাঁদতে কাঁদতে। মানে? বেশ অবাক হয়ে। মানে আমি তোমাকে আচ্ছা, এটাই ঠিক আছে, আমি এটাই করতে পারি, কিন্তু এই ধারণাটা ভুল যে আমি তোমাকে সেন্সলেস করেছি। ও, আমি নিজে নিজেই সেন্সলেস হয়ে গেছি তাই না, যাতে আপনার কোনো অসুবিধা না হয়? দেখো, আমি সেই রকম কিছুই বলিনি। চুপ করুন। আপনাদের মতো লোকেরা কোনো দিন ভালো হতে পারে না, কারণ পশুদের কাজ হচ্ছে এটা, আর আপনি তাদের মধ্যেই পড়েন। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জীব। এতক্ষণ নিজেকে শান্ত রাখলেও কথাটা শুনে খুব রাগ লাগলো ওর। ও তুরকে কাছে টেনে বিছানায় শুয়ে একদম ওর মুখের কাছে গেল। তোমার এটাই মনে হচ্ছে আমি তোমাকে সেন্সলেস করে এসব করেছি? ওকে, এখন তো তুমি সজ্ঞানে আছো, তাহলে দেখি কতটুকু প্রোটেক্ট করতে পারো নিজেকে। বেশ রেগে কথাটা বলল। প্লিজ না। কাঁদতে শুরু করলো। নিজের গায়ে চাদরটা আরও শক্ত করে আঁকড়ে ধরার চেষ্টা করলো, কিন্তু পারল না। লোকটার হাত থেকে চাদরটা এক প্রকার টেনে ছিঁড়ে ফেলে দিল। ও হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করল। লোকটা অট্ট হাসিতে ফেটে পড়ল। আরে বোকা, আগে নিজেকে দেখো, তারপর না হয় নিজেকে লুকোনোর চেষ্টা করো। তোর লোকটার বিহেভিয়ারে অবাক হয়। তারপর ও নিজেকে ভালো করে দেখে। কাল রাতে যে ড্রেসটা পরা ছিল সে ড্রেসটাই একটুও অন্যরকম হয়নি। লোকটা বিছানায় হেলান দিয়ে এক হাঁটু উঠিয়ে তার উপর হাত দিয়ে শান্ত গলায় বলল, কাল যখন আমি তোমাকে সেন্সলেস দেখি তখন বুঝতে পেরেছি তুমি দুর্বলতার কারণে সেন্সলেস হয়ে গেছো। বিশ্রাম প্রয়োজন, তাই জ্ঞান ফেরার পর ইঞ্জেকশন দিয়েছিলাম। আর তোমার মাথা ঘোরার কারণ হলো তোমার দুর্বলতা, আর ঘুমের কারণ হলো ইঞ্জেকশন। ওকে, তার মানে আপনি আমার সাথে? লোকটি ওর দিকে তাকিয়ে ওকে টেনে নিজের উপর ফেলে দেয়। শক্ত করে নিজের সাথে মিশিয়ে বলতে থাকে, তোমাকে কিছু করার জন্য তোমাকে সেন্সলেস করার কোনো প্রয়োজন নেই। আর না, আমি তা করব। যা হবে সেটা সজ্ঞানে। তাই তোমাকে এতদিন নিজের কাছে রেখেছি কমফোর্ট জোন দেওয়ার জন্য। তবে তুমি যদি রাজি না হও তবে ব্যাপারটা আলাদা। মুখের কাছ থেকে চুলগুলো সরিয়ে তুরের ঠোঁটে আলতো করে স্পর্শ করল। লোকটার এমন কথা আর কাজে তুর যেন আকাশ থেকে পড়ল। লোকটা আসলে কি করতে চায়? ও তুরকে স্বেচ্ছায় বাধ্য করাতে চায়? এর মানে কি? অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে লোকটার দিকে। এভাবে আমার দিকে তাকিয়ে থেকো না। প্রেমে পড়ে গেলে কিন্তু তোমার ক্ষতি হবে, পরে কিন্তু ছেড়ে যেতে পারবে না। ওর কথাই তুই নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু লোকটা আরও জোরে ওকে ধরে বলে, বলছি বলেই ছেড়ে যাবে নাকি? চেষ্টা করেও লাভ নেই, কারণ এই বন্ধ দরজার ওপারে কোনো দিন যেতে পারবে না তুমি। কারণ
বন্ধ দরজায় তুমি, আর এখানে আমার জন্য থাকতে হবে তোমাকে সারা জীবনের জন্য। তারপর লোকটা তুরকে ছেড়ে বিছানার পাশে থাকা শার্টটা পরতে পরতে বলে, তোমার জন্য একটা সুসংবাদ আছে। আমি আবার কিছুদিনের জন্য চলে যাচ্ছি। তোমার যাবতীয় সব কিছু রাখা আছে, তবে এবার নিজেকে তৈরি করে রেখো, কারণ ফেরার পর আমি নিজেরটা বুঝে নেব। লোকটা ফ্রেশ হতে চলে যায়, আমাকে এই বন্ধ দরজার ভেতরে লক করে। তাকে যাওয়ার জন্য এই রুমটায় আসার প্রয়োজন নেই, কারণ এই রুমে আমার কিছু ছাড়া অন্য কিছু বলতে শুধু এই লোকটা, আর দরজার ওপাশে কি আছে সেটা আমার অজানা। শুধু একটা কথাই ভাবছি, যাওয়ার আগে কি সে একবারের জন্য এই রুমে আসবে, যাতে বাইরের একটু বাতাস এই রুমে আসতে পারে তার সাথে। এসব কথা ভাবতে ভাবতে তুর দেখলো লোকটা দরজা খুলে ভেতরে আসছে। তুর ফ্রেশ না হয়ে বিছানায় গুটিসুটি মেরে ছিল। আপনি কি এখনই চলে যাচ্ছেন? আমি কখন যাব সেটা তোমার না জানলেও চলবে, শুধু জেনে রেখো আজ রাতে আমি থাকছি। তুরের দিকে তাকিয়ে কথাটা শুনে তুরের মনে অদ্ভুত সেই ভয়টা সৃষ্টি হলো। আর কিছু না বলে চলে যেতে চাইল। তখনই পেছন থেকে ডাকলো তুর, শুনুন। তুরের ডাক বেশ অবাক হলো লোকটা। কিছু বলবে? না মানে আমতা আমতা করতে লাগলো তুর। বলে ফেলো, আমি অ্যাস্ট্রোলজার নই, তাই মন পড়তে পারবো না। আপনার নামটা কি বলবেন? আসলে এতদিনে আমি আপনার নাম জানি না। বেশ ভয় পেয়েই বলল তুর কথাটা। তুরের কথায় একটু অবাক হলো, মানে 3 মাস ওর সাথে আছে অথচ নাম জানে না। পরক্ষণেই মনে পড়ল, কিভাবে জানবে ও? নিজের নাম ওকে জানতেই দেয়নি। ও একটু স্মিত হেসে বলল, এতদিন আমার সাথে আছো, আর যেহেতু আমার সাথেই থাকতে হবে, তাহলে তোমার রাইট আছে আমার নাম জানার। তবে এখন না, সময় হলে বলবো কে আমি। তোমার নাম তো তুর। ওকে। আর কিছু না বলে চলে যেতে চাইলো, কিন্তু কি একটা মনে করে ফিরে এলো। তুরের কাছে গিয়ে তুরকে ধরতে গেলে তুর একটু পিছিয়ে যায়। এটা দেখে সে ভ্রু কুঁচকে তুরকে টেনে নিজের কাছে আনে। তুর নিজেকে ছাড়াতে চাইলে সে তুরের কপালে চুমু এঁকে তুরের চোখে কোণে জমানো জল মুছে দেয়। যেটা পারবে না সেটা করতে যেও না। আবারও বলছি, যা করতে চাই করতে দাও আমাকে, রাগিও না, তাতে তোমার ক্ষতি। তুরকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময় আবার বলে উঠল, আর হ্যাঁ, আমি শুনেছি বাইরে যাওয়ার সময় বউয়ের কপালে চুমু খেলে মন ভালো থাকে, ফলে নাকি বিপদও কম হয়। আমার তো বউ নেই, তাই লাইফে থাকা মেয়ে বলতে তুমিই আছো, তাই একটু ট্রাই করলাম। বউ না হলেও বউয়ের কাজগুলো তোমাকেই করতে হবে। তবে ভয় পেও না, বিয়ে করব না। তারপর ঠোঁটের কোণে মুচকি হাসি রেখে চলে গেলেন। তুর ওর কথার আগামাথা কিছু খুঁজে পেল না। কি বলে গেল লোকটা? বউ না হয়েও বউয়ের কাজ করতে হবে? লোকটা চাইছে কি? নিজের মতো করে কাটতে থাকে সময়, দিন নাকি রাত সেটা জানা নেই। শুধু এটাই জানা, লোকটা আসা মানেই তুরের বন্ধ জগতে রাত নামা। বেশ খিদে পেয়েছে তুরের। খাবার বলতে সব কিছু বাইরের শুকনো খাবার রয়েছে, কিচেন আছে, প্রবেশের অনুমতি নেই, তাই বাধ্য হয়ে ওই খাবারগুলোই খায় তুর। শেষ রান্না করা খাবার খেয়েছিল প্রথমবার যখন লোকটি এসেছিল, কিন্তু তারপরে তুর ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়ে। কোনো কাজ নেই, তাই ওই বদ্ধ দরজার ভেতরে টুকটাক করতে থাকে। কখনো ঘুমোয়, কখনো নিজের মতো বকবক করে। লোকটাকে বকে, যদিও লোকটা সব জেনে যায়, তাতে ওর কি। এভাবে সময় কাটতে থাকে তুরের। এক সময় তুর আবার ঘুমিয়ে পড়ে। তখনই রুমের দরজা খুলে যায়। ঘুমন্ত তুর তা জানতেও পারে না।
তুর বিছানায় এলোমেলোভাবে শুয়ে আছে। হাতে থাকা ঘড়িটার দিকে তাকাতেই দেখে 1টা। রাত 1টা। এটা দেখে সে নিজের রুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে তুরের কাছে যায়। বেডহীন মেঝেতে পাতা নরম বিছানায় তুরের পাশে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ এভাবে থাকার পর বড্ড ইচ্ছে করে তুরের মুখটা একটু দেখতে। ও তুরের দিকে ফিরে ডান হাতের পাতায় মাথার ভর দিয়ে তুরকে দেখতে থাকে। ফ্যানের বাতাসে তুরের সিল্কি খোলামেলা চুলগুলো ওর মুখে পড়ছে, যা লোকটাকে তুরের দিকে বড্ড টানছে। ও তুরের মুখের চুলগুলো সরিয়ে দিয়ে নিজের অজান্তেই ওর গালে আর ঠোঁটে হাত বোলায়। ওর ঠোঁট স্পর্শ করতে গিয়েও না, বরং কপালে স্পর্শ আঁকে গভীরভাবে। কে তুমি তুর? তোমার পরিবার কিছুই তো আমি জানি না, তাহলে কেনই বা এভাবে আমার জীবনে এলে? যাকে আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গায় নিলাম করতে চেয়েছিলাম, তাকে নিজের জন্য বন্ধ দরজার আড়ালে লুকিয়ে রেখেছি, নিজের পাশে সাজিয়ে রেখেছি। আমার সাথে কোনো অন্যায় না করেও আজ তুমি আমার কাছে সবচেয়ে বড় অপরাধী, আর তাই অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে। অভিশাপের সামনে যখন এসেছো, অভিশপ্ত তো তোমায় হতেই হবে, যা শুরু খুব শীঘ্রই হতে চলেছে। কারণ তুমি নিজেও জানো না তুমি কত বড় অন্যায় করে ফেলেছো আমার সাথে। নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে চলে যায় এখান থেকে, কারণ এখানে থাকলে ও কি করবে ও নিজেও জানে না। সকালে ঘুম ভেঙে গেল তুরের। নিজের সামনে তাকাতে একটা চিরকুট দেখতে পায়। সব কিছু রেডি করা আছে। ফ্রেশ হয়ে খেয়ে মেডিসিনটা নিয়ে রেস্ট নিও, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আর একটা কথা, আমি কিন্তু আমার পাওনাটা কিছুটা নিয়ে গেছি, পরে বলবে না আমি বলিনি কেন। তাড়াই ছিলাম তাই ডাকিনি। আর হ্যাঁ, যাওয়ার পর আমার উপর অভিশাপ দেওয়াটা বন্ধ করো, কারণ আমার যদি কিছু হয় এই দুনিয়ায় কেউ তোমাকে খুঁজে বের করতে পারবে না। পচে মরতে হবে তোমাকে। তাই নিজের ভালোর জন্য হলেও আমার ভালোটা চেও। নাম জানতে চেয়েছিলে তাই না? ওকে, বললাম। তুমি আমাকে তীব্র নামে ডাকতে পারো তুর। ওর নাম তাহলে তীব্র? আসলেই তার নামটাও তার মতোই ভয়ঙ্কর। নামের মতোই তার মাঝে একটা তীব্রতার ব্যাপার আছে। ধুর, এসব ভেবে লাভ নেই। লোকটা চলে গেছে, এটাই সবচেয়ে বড় পাওনা। তীব্র চলে গেছে কথাটা ভাবতেই বন্ধ ঘরের 4 দেওয়ালের মাঝে বুক ভরা নিঃশ্বাস নেয় তুর। কিন্তু পরক্ষণে আবার মন খারাপ হয়ে যায়। না জানি কতদিন ওকে আবার কোনো মানুষকে না দেখে থাকতে হবে। যদিও তীব্র আগের কথা না বললেও এখন একটু কথা বলে, তাতেই ওর মনে হয় ও বেঁচে আছে। কিন্তু এখন এই 4 দেওয়ালের আড়ালে কি করে এতদিন থাকবে ও? কিন্তু নিজের ভাবনার জন্যই নিজেই নিজের ওপর তাচ্ছিল্য হাসি হাসে। কারণ লোকটা যে বলল সারা জীবন ওকে এখানেই পচে মরতে হবে, তার বেলায় না, আর ভালো লাগছে না তুরের। শুয়ে বসে থাকতে থাকতে সে ক্লান্ত। তাই নিজের বাসভূমির সেই বন্ধ ঘরের হাঁটাহাঁটি শুরু করে। হঠাৎ তুর ক্যালেন্ডারের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর ক্যালেন্ডারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলো। আজ 3 মাস হতে চলল তুর এই বন্ধ রুমটার মধ্যে বন্দি জীবন কাটাচ্ছে। ক্যালেন্ডারের প্রতিটি তারিখে নিজের হাতে একটা একটা দাগ কেটেছে তুর, তবে কলম বা অন্য কিছু দিয়ে নয়, নিজের হাতের আঙুলের নখ দিয়ে। এই রুমটা বেশ বড়ই। বাইরে যাওয়ার জন্য শুধু একটা দরজা, না আর কোনো জানলা বা অন্য কিছুও নেই। রুমে তেমন কিছুই নেই বললে চলে, শুধু আর একটা আলমারি আছে, যাতে তুরের প্রয়োজনীয় জিনিসপত্র সব আছে। খাবার হিসেবে কতগুলো শুকনো খাবার আর পানির বটল রয়েছে। কোনো খাট নেই, শুধু মাটিতে একটা বিছানা রয়েছে, যা অত্যন্ত সফট।
মাথার ওপর সিলিং ফ্যান আর দেওয়ালে সবচেয়ে উঁচুতে এসি রয়েছে, যা রিমোট কন্ট্রোল। কিন্তু লাইট নেভানোর কোনো ব্যবস্থা নেই তুরের কাছে, কারণ তাতে তুরের ওপর নজর রাখতে পারবে না লোকটা। এক কথায় এই রুমে তেমন কিছুই নেই যার দ্বারা নিজের কোনো ক্ষতি করা যায়। সাথে অ্যাটাচ করা বাথরুম আর কিচেন রয়েছে, তবে লোকটা না আসলে কিচেনে যাওয়ার তো দূরের কথা, দেখার সৌভাগ্যও হয় না। তবে বন্ধ রুমের ভেতর থেকেও শান্তি পায় না তুর। নিজের মতো করে চলতে পারে না, কারণ এই ঘরের চারিদিকে 4টি সিসি ক্যামেরা লাগানো, এমনকি বাথরুমেও 4টা ক্যামেরা লাগিয়েছে লোকটা। এটা যখন ও দেখলো, প্রচণ্ড রাগ লাগছিল লোকটার ওপর। লোকটা একটু অন্যরকম জানা ছিল, কিন্তু মঙ্গল গ্রহ বা বাংলাদেশের বিখ্যাত পাবনা পাগল নিবাস থেকে পালিয়েছে কিনা তা নিয়ে তুরে যথেষ্ট সন্দেহ আছে। না হলে 4টে সিসি ক্যামেরা, তাও বাথরুমে, ভাবা যায়। প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু কি করার, তুরের কিছুই করার নেই। বাথরুম তো ইউজ করতে হবে, তাই কোনো মতে ক্যামেরার উপরে কাপড় দেওয়া দিয়ে আড়াল করার চেষ্টা করলো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। তুর যখন গোসল করতে গেল, হঠাৎ করেই দরজায় গিয়ে পাগলের মতো ধাক্কাতে শুরু করলো। বেশ বিরক্ত হলো তুর। বুঝতে বাকি থাকলো না যে মিডনাইট ম্যান মানে ওই পাগল লোকটা এসেছে, কিন্তু এটা বুঝতে পারলো না মিডনাইট ম্যান মিড ডেতে কোথা থেকে উদয় হলো। পরক্ষণেই মনে পড়ল এখন বোধহয় রাত হবে, কারণ উনি তো দিনে আসবেন না। কিন্তু বুঝতে পারল না তা দিনে বা রাতে যেইভাবেই আসুক, হঠাৎ করে বাথরুমের দরজা কেন ধাক্কাচ্ছে? ওনার কি এটা বেশি জোরে পেয়েছে নাকি, যে নিজের ওয়াশরুমে না গিয়ে এখানে এসে তাড়া দিচ্ছেন? নিজের ভাবনা থেকে ফিরে আসার আগেই তুরের মনে হলো এবার দরজাটা আর আস্ত থাকবে না, আর দরজা ভাঙলে সর্বনাশ। এই মিডনাইট ম্যানের কোনো বিশ্বাস নেই, সে আর এই দরজা সারাবে না। তাই বাধ্য হয়ে কোনো মতে কাপড় পেঁচিয়ে দরজা খুলে নিজেকে লুকিয়ে দরজায় উকি দিল তুর। কিন্তু এটা ভুলে যে সে পাবনা ফেরত পাগলের সামনে দরজা খুলেছে, যার মাথায় একটুও সেন্স নেই যে একটা মেয়ে কখন ওয়াশরুমের দরজায় উকি দিয়ে দরজা খোলে। দরজা খোলার সাথে সাথে জার্মানিতে আসা সুনামির মতো ওয়াশরুমের ভেতর ঢুকে তুর হাত দুটো ধরে দেওয়ালে চেপে ধরল। তোমার সাহস কী করে আমাকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখার? সেই কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, কী করছিলে এতক্ষণ? আর ক্যামেরা বন্ধ করেছো কেন? এত সাহস পাও কই? খুব জোরে চিল্লিয়ে। লোকটার কথা শুনে তুর আবালির মতো ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তীব্রের কথা শুনে ওর ভয় না নিজেকে বিড়ালের বাচ্চা মনে হচ্ছে যে গোসল করতে পারবে না, তাই তাকে গোসল করানোর জন্য এসেছে। কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা, আপনার মাথায় কি সত্যি কোনো সমস্যা আছে? মানে মানে আমি কি আপনাকে সাথে নিয়ে গোসল করব? আচ্ছা বাদ দিন, এটা বলুন, কোনো মেয়ে বাথরুমে এসে কি করতে পারে? সে কি করবে? গোসল করবে নাকি অন্য কিছু? সেটা আপনাকে দেখানোর জন্য ক্যামেরা খুলে রাখবে? লাইক সিরিয়াসলি? তুরের কথা শুনে তীব্র আকাশ থেকে পড়ল। মানে ও তুরকে নিয়ে এতটাই পসেসিভ হয়ে উঠেছে যে ও খেয়ালই করেনি ও বাথরুমেও সিসিটিভি লাগিয়েছে। সত্যি তো মেয়েটা ওকে নিজের গোসল করা দেখাবে নাকি? আপনি কি মনে হয় আমি বাথরুমে বসে পালানোর প্ল্যান করছি, নাকি নিজেকে মারার প্ল্যান? তীব্র বেশ অস্বস্তিতে পড়ে তুরের কথায়, কিন্তু তুরকে বুঝতে না দিয়ে নিজেকে সামলে নিয়ে আসে। তারপর ওর দিকে এগিয়ে দেওয়ালের দুপাশে হাত রেখে মুখটা নিচু করে ওর মুখের কাছে নিয়ে আসে। তারপরে বলে, আমি না চাইলে তুমি পালানো তো দূরে, বাইরের আলোটা কেমন তাও জানতে পারবে না, আর নিজের ক্ষতির কথা বলছো। তার পরিণাম কি হতে পারে সেটা তুমি আগেই দেখেছ। দেখুন, আমার না মরার শখ আছে, কিন্তু তা বাথরুমের মধ্যে না।
আর আপনি কিভাবে বাথরুমের মধ্যে ক্যামেরা লাগান? মানে কোনো ম্যানার্স নেই নাকি? আমি আপনার সামনে কাপড় চেঞ্জ করব নাকি? আর আপনারও বলিহারি, বাথরুমে ক্যামেরা লাগানোর জায়গা? দয়া করে এই জায়গা তো ক্ষমা দেন আমাকে। এবার তীব্র তুরকে ভালোভাবে দেখে নেয়। ফর্সা লম্বা গড়নের মেয়েটা তীব্রের বুকের কাছে এসে পড়েছে। ভেজা ঠোঁটগুলো গোলাপের নরম পাপড়ির মতো লাগছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে দুপাশে বিশ্রী হয়ে ছড়িয়ে আছে, যা তুরকে অসম্ভব মোহনীয় করে তুলেছে। তাড়াহুড়োয় তুর কোনো মতে একটা ওড়না দিয়ে গ্রাম্য মহিলাদের শাড়ির মতো পেঁচিয়ে রেখেছে, যার জন্য ফর্সা শরীরের এক কাঁধ উন্মুক্ত আছে। তুরকে এমন অবস্থায় দেখে তীব্রের মাথা যেন হ্যাং করা শুরু করলো। কি হলো? এমন নেশাগ্রস্তের মতো তাকিয়ে আছেন কেন? গাঁজাটা কিছু খেয়েছেন নাকি? তুরের কথায় তীব্র বাঁকা হাসল। তুরের কথাগুলো অদ্ভুত বিদ্রূপ থাকলেও সেগুলো বাচ্চাদের বয়ান লাগে তীব্রের কাছে। ও তুরকে এক টানে এনে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে আবার শাওয়ার ছেড়ে দিল। এরপর এক হাতে দিয়ে তুরের দু হাত পেছনে মুড়ে আটকে ওকে নিজের সাথে মিশিয়ে দেওয়ালে এক হাতে ভর রাখল। শাওয়ারের পানিগুলো তীব্রের মুখ থেকে গড়িয়ে তুরের মুখে পড়তে লাগলো। কি হলো? কি করছেন? হুস বলেই তুরকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তুর নিজেকে ছাড়ানোর জন্য হাত মোচড়াতে থাকে, কিন্তু তীব্রের এক হাতের শক্তির কাছে ব্যর্থ হয়। তুর নিজের মুখ যতটা না দূরে নিতে চায়, তীব্র ততটাই ওর কাছে যায়। তীব্রের এক হাতের ভর দেওয়ালে থাকার কারণে তীব্র কোনো সমস্যা হচ্ছে না, বরং তুরে ছোটাছুটিতে ওর বেশ মজাই লাগছে। ছাড়ুন আমাকে। নিজেকে আমার সামনে এভাবে ওড়না দিয়ে জড়িয়ে আছো আর বলছো আমি নেশাগ্রস্তের মতো তাকিয়ে আছি কেন? আমি তো শুধু তাকিয়েই আছি। অন্য কেউ হলে এতক্ষণে টিপটিপ বর্ষা পানি মে আগ লাগা দি কেস হয়ে যেত। যদিও আমারও ইচ্ছে করছে এমন কিছু করতে, কিন্তু তুমি এখনও বাচ্চা, আর আমার টেস্ট এতটাও খারাপ নয় যে একটা বাচ্চার সাথে কিছু করব। তীব্রের এমন কথায় ওর মুখ হাঁ হয়ে গেল। ইউ আর লুকিং সো হট। এখন আমার কি দোষ? চোখ টিপি দিয়ে তীব্র কথাটা বলল। তুর এবার নিজের দিকে তাকিয়ে নিজেই লজ্জা পেয়ে গেল। এবার আর ও তীব্রের দিকে তাকাতে পারল না, কিন্তু মনে মনে তীব্রের গুষ্টির ষষ্ঠী উদ্ধার করতে থাকে। কি হলো? কিছু বলছো না যে? তুরকে কিছু বলতে না দেখে ওর হাত দুটো ছেড়ে দেয়। হাত ছাড়া পেয়ে তুর পালিয়ে যেতে চায়, কিন্তু তার আগে তীব্র ওর কোমর পেঁচিয়ে ধরে এক হাতে ওকে উঁচু করে মেঝে থেকে সম্পূর্ণ উপরে তুলে মিলিয়ে নেয় নিজের বুকের সাথে। আমাকে এত খাটালে, এত বাজে কথা বললে, আবার উঁচু গলায় কথা বললে, তার শাস্তি তো তোমাকে পেতে হবে। মানে? তুর ভয়ে ঢোক গেলে। তোমাকে। তুরের দিকে এগিয়ে যেতেই তুর মুখ ফিরিয়ে নেয়, আর ওর ভেজা চুলগুলো খুব জোরেই তীব্রের মুখে বাড়ি খায়। তুরকে ভয় দেখানোর জন্য এমনটা করলেও তুলের চুলের বাড়িতে কেন জানি তীব্রের রাগ উঠে গেল। তার চেয়েও বড় কারণ তুর তীব্রকে বুকে হাত দিয়ে আছে। ওর ছোঁয়া যেন তীব্রের সহ্য হলো না। তুর চোখ বন্ধ করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। তীব্রের বুকে বাড়ি দিচ্ছে, আর তীব্র ওর বন্ধ চোখের দিকে তাকিয়ে প্রচণ্ড রাগে চেয়ে আছে শান্ত চোখে। প্লিজ যেতে দিন। চোখ বন্ধ করে তীব্রকে কিল ঘুষি মারতে থাকে তুর। মুহূর্তেই তীব্রের রাগটা বেড়ে গেল। ও তুরকে দেওয়ালের সাথে চেপে ওর উন্মুক্ত কাঁধে খুব গভীরভাবে চুমু আঁকে। তুরের মনে হলো কোনো জোক ওর রক্ত খেতে চাইছে। তুরের বন্ধ চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। নিজের ছটফটানি থামিয়ে শান্ত কচ্ছপের মতো দাঁড়িয়ে রইল। ওকে শান্ত হতে দেখে তীব্র রাগটা ক্রমশ বেড়ে গেল।
তীব্র কান থেকে সরে গলার কাছে গিয়ে একটা বাইট করে দাঁত বসিয়ে দিতে তুর চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে তীব্র ওর মুখটা চেপে ধরল। আর কোনো দিন যেন আমাকে টাচ করার মতো ভুল করো না। তোমাকে আমি স্পর্শ করতেই পারি, কিন্তু আমাকে টাচ করার দুঃসাহসও করো না। তুরের ভেজা চুলগুলোকে নিজের মুঠোয় পুরে, ভেজা চুলের ব্যথাটা বরাবরই বেশি, কিন্তু শব্দ করতে পারছে না, কারণ তীব্র ওর মুখ চেপে আছে, তাই উপায় নেই। তুরের কান্নায় দম বন্ধ হয়ে আসছে। এটা দেখে তুরকে ছেড়ে দিতে ও কাঁদতে থাকে। রাগটা আরও বেড়ে যায় তীব্রের। কান্নার খুব শখ তাই না ওকে, বলেই তুরকে ধাক্কা মারে। তীব্রের ধাক্কায় তুর পানি ভর্তি টাবের উপর পড়ে যায়। আর তখনই তীব্র, প্লিজ যেতে দিন। তীব্রকে কিল ঘুষি মারতে থাকে তুর চোখ বন্ধ করে। মুহূর্তেই তীব্রের রাগটা বেড়ে গেল। ও তুরকে দেওয়ালের সাথে চেপে ধরে, যাতে তুর নড়তেও পারে না। তারপর ওর উন্মুক্ত কাঁধে খুব গভীরভাবে চুমু আঁকে। তুরের মনে হলো কোনো জোক ওর রক্ত চুষে নিতে চাইছে, জায়গাটায় হয়তো রক্ত জমাট বেঁধে যাবে। তুরের বন্ধ চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। নিজের ছটফটানি থামিয়ে শান্ত কচ্ছপের মতো দাঁড়িয়ে রইল তুর। ওকে শান্ত হতে দেখে তীব্রের রাগটা ক্রমশ বেড়ে গেল। তীব্র কান থেকে সরে তুরের গলার খানিকটা নিচে বেশ সফটলি একটা হার্ড বাইট করে। তীব্র তুরের মুখ চেপে ধরার কারণে তুর চিৎকার করতে পারে না, শুধু চোখ দিয়ে অনর্গল পানি পড়তে থাকে। তীব্রর বাইটটা যতটা সফটলি করেছে, তার ফিলিংস ততটাই হার্ড। মুহূর্তের মাঝে লাল হয়ে গেছে জায়গাটা। তীব্র তুরের মুখ চেপে ধরার অবস্থাতেই বলল, আর কোনো দিন যেন আমাকে টাচ করার মতো ভুল না করো। তোমাকে আমি স্পর্শ করতেই পারি, কিন্তু আমাকে টাচ করার দুঃসাহসও করো না। তুরের ভেজা চুলগুলো নিজের মুঠোয় পুরে। ভেজা চুলের ব্যথাটা বরাবরই বেশি, কিন্তু শব্দ করতে পারছে না। তীব্র মুখ চেপে তার উপায় রাখেনি। তুরের কান্নায় দম বন্ধ হয়ে আসছে। এটা দেখে তুরকে ছেড়ে দিতে ও কাঁদতে থাকে। রাগটা আরও বেড়ে যায় তীব্রের। কান্নার খুব শখ তাই না ওকে, বলেই তুরকে ধাক্কা মারে। তীব্রের ধাক্কায় তুর পানি ভর্তি টাবে পড়ে যায়। বাথটবে পড়েই তুর আগে এক চোট নাকানি চুবানি দিয়ে পানি খায়। কোনো মতে নিজেকে সামলে উঠতে নিলেই তীব্র বাথটবের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে। তুর ওখান থেকে উঠতে চাইলে তীব্র তা হতে দেয় না, বরং বাথটবে পানি ভরে তুরকে ওখানেই আটকে রাখে। ওর রাগে চোখে চাউনিতে ভয়ে সেই পানির মধ্যেই চুপটি মেরে কতক্ষণ বসে থাকে তুর তা নিজেও জানে না। আর শাওয়ারের পানি নিচে বসে তীব্র বাথটবে তুরকে দেখতে থাকে। দুজনেই পানির মধ্যে বসে আছে, একজন অনিচ্ছা করে আরেকজন স্বেচ্ছায়। এভাবে থাকতে থাকতে একসময় তীব্র বুঝতে পারে তুর কাঁপছে শীতে। ও তুরের গালে নিজের হাত দিতেই দেখে পুরো ঠান্ডা হয়ে গেছে শরীর। কি হলো, শীত লাগছে? মাথা নাড়ায় তুর। ভয় পেয়েছো? তুর চুপ করে আছে। কি হলো, ভয় পেয়েছো? তুরকে কোনো কথা বলতে না দেখে বুঝলো ও ভয় পেয়েছে। তুর ভয় পেয়েছে ভেবে হালকা হাসল তীব্র। তুর কিছু বোঝার সুযোগ না দিয়ে ওকে কোলে তুলে নেয়। তুর ওকে ধরতে গিয়েও ধরে না। ব্যাপারটা বুঝলেও কোনো পাত্তা না দিয়েই রুমে চলে গেল। একটা তোয়ালে বের করে তুরের দিকে ছুঁড়ে দিল। শরীর মুছে কাপড় পাল্টে নাও, আমি এখানেই আছি। তীব্রের কথায় আবার অবাক হয় তুর। তীব্র কি এখানেই থাকবে নাকি? মানে কি? তখনই আবার ভাবলো, থাকলে কি আর করার, না থাকলে কি, রুমে তো ক্যামেরা লাগানোই আছে। তার মানে তীব্র থাকলেও ও রুমে চেঞ্জ করতে পারবে না, আর না থাকলেও। আমি বাথরুমে চেঞ্জ করব। মানে এতক্ষণ ভিজে স্বাদ মেটেনি নাকি, আবার ভিজতে চাইছো? তুর কিছু বলল না, শুধু ক্যামেরাগুলোর দিকে তাকিয়ে দেখল। তুরের দৃষ্টি দেখে বুঝতে বাকি রইল না তীব্রের। এখানেই চেঞ্জ করতে পারো, সমস্যা নেই।
আমি কিছু দেখব না, আর না ওই ক্যামেরাগুলো। তীব্রের কথার আগা মাথা কিছুই বুঝলো না তোর, কিন্তু ওকে কিছু বলার সাহসও পাচ্ছে না। এই পাবনা ফেরত লোকটাকে কিছু বলাও পাপ, তাই ও ওখানেই দাঁড়িয়ে রইল। এটা দেখে তীব্র শান্ত গলায় বলে উঠল, কি বললাম তোমাকে, যা মন চাই করো, কিন্তু মনে রেখো যদি অসুস্থ হয়ে গেলে সেবার কেন তোমার দিকে ফিরে তাকানোর মতো লোক নেই। তোর কি করবে বুঝতে পারল না। নিজের অজান্তেই ওর চোখে পানি এসে গেল। যে সবার চোখের মনি ছিল সে এখন কি হলো? ধমক দিয়ে কলিজা কেঁপে উঠল তুরের। যদি ভেবে থাকো তোমাকে দেখে ফিলিংস জাগবে, তাহলে মনে রেখো তুমি যে অবস্থায় আছো এর চেয়ে বেশি কিছু লাগে না ফিলিংস আনার জন্য। সো ফালতু ভাবনা ছাড়ো। তুর বুঝতে পারল কিছু বলা মানে অপাত্রে দান হবে। কি করবে? বাথরুমে ক্যামেরাও উন্মুক্ত, আর এখানে তো যদি লোকটা পেছন ফিরে আছে। তুর কিছু বলল না, রাগে চোখের পানি এসে থুতনি কাঁপতে লাগলো। তারপর নিজের মনে ঠিক করলো লোকটি যখন বলেছে তখন তাই হোক। রাগে নিজের চোখটা বন্ধ করে কাঁধের ওড়না হাত দিয়ে টান দিতেই সব অন্ধকার হয়ে গেল। তুর চেয়ে দেখে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে চারিদিক। তখনই লোকটার গলা শুনতে পেল, জাস্ট 5 মিনিট, এরপর আবার লাইট জ্বলে উঠবে। সো ফাস্ট। তোর কিছু বুঝতে পারল না, কারণ এখানে কোনো লাইটের সুইচ নেই। সব কিছু যখন রিমোট কন্ট্রোলে, লাইটটাও তাই, যেটা আমার কাছে। তাই এত না ভেবে তাড়াতাড়ি করো। 4 মিনিট। তোর আর কিছু ভাবলো না, অন্ধকারে কোনো মতে চেঞ্জ করে নিল। তারপর ওড়নাটা পরতে নিলেই লাইট জ্বলে উঠল। সব ঠিকঠাক দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তোর, কিন্তু শান্তি আর পেল না। সামনের দিকে তাকাতেই তীব্র ভ্রু কুঁচকে ওর গলার দিকে তাকিয়ে এগোতে থাকে। এটা দেখে তোর ঠোক গেলে পেছাতে থাকে। পেছাতে পেছাতে স্লিপ কেটে বিছানায় পড়ে যায়। তীব্র ওর কাছে গিয়ে এক হাঁটু গেড়ে ওর পাশে বসে। ওকে টাচ করার চেষ্টা করতেই তুর নিজেকে গুটিয়ে নেয়, কিন্তু তীব্র তাতে খেয়াল না করে তুরের গলার কাছ থেকে ওড়নাটা হালকা নামিয়ে বাইটের জায়গায় হালকাভাবে আঙুল বুলিয়ে দিতেই তুর কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে তীব্র বলে উঠল, এই দাগটা কোনো দিন মিটবে না তোমার। মনে করে নাও এটাই আমার বন্দিনী হিসেবে আমার নামে শিলমোহর। তুমি চাইলেও যা আমি মেটাতে দেব না। তারপর গলার নিচের বাইটের জায়গায় আলতো করে চুমু আঁকে তীব্র। তারপর কাঁধের থেকে কাপড় সরিয়ে লালচে হওয়া জায়গায় হাত বুলায়। তুর নিজের কাঁধের দিকে তাকাতেই দেখে রক্ত জমাট বেঁধে গেছে সেখানে। তীব্রের ঠোঁটের ছাপ বসে গেছে। মনে হচ্ছে ঠোঁট দিয়েই কাঁধে তীব্র নিজের ঠোঁটের ট্যাটু করে দিয়েছে। তীব্র সেখানে একটা চুমু দিতেই তুই চিৎকার করে ওঠে, প্লিজ এখানে আর কিছু করবেন না, এমনি রক্ত জমাট বেঁধে গেছে। নিজের চোখ বন্ধ করে খুব জোরে চিল্লিয়ে কান চেপে ধরে নিজের। তীব্র ওর কথা শুনে বাঁকা হেসে বলে উঠল, আর কি করার কথা ভাবছো? পরক্ষণেই নিজের চোখ খুলে তুর তীব্রকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তীব্রকে কোথাও খুঁজে পায় না। তার মানে লোকটা কিছুই করেনি। তুর এতক্ষণ সেদিনের তীব্রের কাজগুলোর কল্পনা করছিল ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, কিন্তু কি মনে করে নিজের কাঁধের কাপড়টা সরালো। রক্ত এখনও জমাট বেঁধে আছে। এটা দেখে নিজের গলার সেই বাইটের জায়গায় হাত দেয়। হ্যাঁ, সেখানেও আজও ক্ষতটা রয়েছে, শুধু ব্যথাগুলো নেই। ঘা থাকলেও ব্যথা করে না, ঘাটা সয়ে গেছে, কারণ তীব্রতার নামের শিলমোহর দিতে কখনো ভোলে না। আর তাই এই দুটো তুরে সবসময় পায় তীব্রের কাছে। কিন্তু তীব্র নেই ভেবে গলার দাগে হাত দিয়ে মেঝেতে পাতা বিছানায় শুয়ে পড়ে তুর। এতক্ষণ যা যা করছিল সবটাই গাড়িতে বসে নিজের ল্যাপটপে দেখছিল তীব্র। তুরের নিজের গলা আর কাঁধে
হাত দিতে দেখে বুঝলো তার বন্দিনী তার দেওয়া চিহ্নগুলোকে দেখছে। তুরের শরীরে নিজের দেওয়া রেখা দেখে ল্যাপটপ বন্ধ করে গাড়ির সিটে মাথা রেখে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল তীব্র। এটা ভেবে তার তুর বন্দিনী হয়ে তার কাছে আছে। হ্যাঁ, তার তুর কিছুদিন আগেও না থাকলেও কয়েক ঘন্টার ব্যবধানে তুরের ওপর আলাদা একটা অধিকার বোধ জন্মে গেছে তীব্রের। 3 মাস আগেও যেটা জোর মনে হতো, সময়ের ব্যবধানে তা এখন অধিকারে পরিণত হয়েছে তীব্রের। তুরের ওপর অজান্তেই এখন অধিকার শুধু তীব্রের, কারণ তুর যে তার বন্ধ দরজার বন্দিনী নয়, তীব্রের বন্ধ দরজার তুমি। আপনারা এটাই ভাবছেন আসলে 3 মাস আগে কি হয়েছিল যার কারণে তীব্রের সাথে তুরের ভাগ্যটা এইভাবে জুড়ে গেল। আর তীব্র এমন করছেই বা কেন? ভালোবেসে না অন্য কারণ? 3 মাস আগের কথা। তুরের লাইফে তীব্র নামের অভিশাপের প্রকাশ ঘটে খুব অদ্ভুতভাবে, কোনো একটা ঝড়ের চেয়ে কম ভাবে না, যেন মাঝ নদীতে কোনো এক অজানা ঝড় চলবে।